জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026 সম্মেলনে ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে একথা বলেন প্রধানমন্ত্রী। হোটেল সাংগ্রিলায় সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। মাহাদি আমিন বলেন, সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করছে। চীন থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। দিগন্ত পেরিয়ে মেঘের দেশ ছুঁয়ে বন্ধুত্ব, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি ড্রাগনের দেশ চীনে। চীনের বন্দর প্রদেশ দালিয়ানের সফরের দ্বিতীয় দিনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি যোগ দেন জলবায়ু সেমিনারে। বৈঠক করেন বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানের সাথে। সফর নিয়ে ডালিয়ানের হোটেল সাংগ্রিলাতে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বৈঠকের বিষয়বস্তু। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ডক্টর মাহাদি আমিন বলেন, সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের কর্মপরিকল্পনা আন্তর্জাতিক মহলে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অংশগ্রহণ, সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও দৃঢ় ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। ক্ষয়ক্ষতি তহবিলের, যেটিকে ইন্টারন্যাশনালি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলে, সেটির কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন। তিনি জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তারই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ে যারা রয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে রওনা করবেন সরকার প্রধান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে দাঁড়াতে হবে উন্নত দেশগুলোকে। পাশাপাশি 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিকে 20% উন্নতিকরণের ব্যাপারেও গুরুত্ব আরোপ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চায়না। এই মুহূর্তে চীনে ডালিয়ানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান। প্রধানমন্ত্রী আজকে দালিয়ানে আসলে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে তিনি চায়না সফরে এসেছেন এবং দালিয়ানে গতকাল তিনি এসে পৌঁছেছেন। আজকে দিনভর তিনি বেশ কিছু বৈঠক এবং সম্মেলনে যোগদান করেছেন এবং নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি আন্তর্জাতিক অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি সম্মেলনে যোগ দিয়েছেন। অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান এবং সিইওর সাথে সাক্ষাৎ করেছেন এবং এরপরে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং এরপরে জলবায়ু বিষয়ক একটি নেতৃত্ব দানকারী দেশগুলোর সাথে
বৈঠকে বসেছেন এবং এই বিষয়গুলো থেকে আসলে যেটি আমরা পেয়েছি মূল কথা যেটা এই বিষয়গুলো থেকে অর্থাৎ এই সম্মেলনগুলো থেকে যেটি এসেছে, ডক্টর মাহাদি আমিন যে সংবাদ সম্মেলন করেছেন মূলত তিনি বলেছেন যে বিশ্ব জলবায়ুর ক্ষতিগ্রস্ত দিকের কারণে যে দেশগুলো, গরিব দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো, সেই দেশগুলোকে সহায়তা করতে উন্নত দেশগুলো অর্থাৎ ধনী রাষ্ট্রগুলোকে কিন্তু তিনি একটি বার্তা দিয়েছেন তারা যেন এগিয়ে আসে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ 20% উন্নীত করার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এবং শুধু তিনি প্রত্যয় ব্যক্ত করেননি, তিনি বলেছেন যে এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার অর্থাৎ তার সরকার ইতিমধ্যেই কিন্তু গেল বাজেটে নবায়নযোগ্য জ্বালানির 20% উন্নীত করার জন্য 20% উন্নীত করার জন্য ইতিমধ্যে সৌর বিদ্যুৎ খাতে কর কিন্তু প্রত্যাহার করেছেন, এটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ধনী রাষ্ট্রগুলোকে আসলে গরিব যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর প্রতি নজরদারি বাড়াতে হবে এবং এছাড়াও অর্থনৈতিক যে অঞ্চল, এই অঞ্চল অর্থাৎ চীন থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে অর্থনৈতিক বিনিয়োগকে কিভাবে বাড়িয়ে তোলা যায় এবং বিনিয়োগের প্রবাহ কিভাবে ঠিক রাখা যায় এবং প্রবাহকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো তারেক রহমান তার এই বিশিষ্ট লোকদের সাথে বসে অর্থনৈতিক যে ফোরাম ছিল সেখানে তিনি এই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশ এই বিষয়ে আগ্রহী এবং তার সরকার এই জন্য জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি আছে এর মধ্য দিয়ে ইতিমধ্যে তার সরকার গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছে, 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচির কথা তিনি উল্লেখ করেছেন। আগেই বলেছি যে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে তিনি সৌর বিদ্যুৎ খাতে কর প্রত্যাহার করেছেন। তো সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে অংশগ্রহণগুলো করেছেন সেগুলোর ইতিমধ্যে ডক্টর মাহাদি আমিন যে তার সারসংক্ষেপ তুলে ধরেছেন। আপনি জানতে চেয়েছেন যে আগামীকাল তারেক রহমানের বা প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে। তিনি আগামীকালকেও একটি সম্মেলনে যোগ দেবেন এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামেরই যে সম্মেলন সেই সম্মেলন কালকেও রয়েছে এবং সেটিতে যোগ দিবেন। পাশাপাশি তিনি কালকে কিন্তু দালিয়ানে ছেড়ে বুলেট ট্রেনে করে কিন্তু তিনি আসবেন বেইজিং এ এবং বেইজিং এ তার যে চূড়ান্ত কর্মসূচিগুলো রয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক, এটির দিকে আসলে তাকিয়ে আছে সবাই। শি জিনপিং এর সাথে বৈঠকের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার যে বিনিয়োগ এবং অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা হবে এবং পাশাপাশি আলোচনার টেবিলে রয়েছে মোংলা বন্দর, রয়েছে তিস্তা ব্যারেজ সহ আরো বেশ কিছু প্রকল্পের বিষয়েও আলোচনার স্থান পাবে বলে আশা করা হচ্ছে। তো প্রধানমন্ত্রী কালকে কিন্তু বেইজিং এ আসবেন এবং তার চীনের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যে নৈশভোজ সেটিতে তিনি অংশগ্রহণ করবেন এবং শি জিনপিং এর সাথে তিনি বৈঠকে বসবেন। জানছিলাম চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খবর।